আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রবি ঠাকুর তার হিয়ার মাঝে লুকিয়ে থাকা মানুষটির দেখা পেয়েছিলেন কিনা জানি না, তবে আমাদের অতীতে কিন্তু পেয়েছিলেন। তার সমস্ত সত্তা জুড়ে, হৃদয় জুড়ে শুধুই রবীন্দ্রনাথ। যা কিছু প্রথমের আজকের পর্বের অতিথি হয়ে এসেছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বন্যাদি কেমন আছেন? ভালো। প্রথমেই জানতে চাচ্ছি যে রবীন্দ্রনাথের সাথে আপনার পরিচয় কবে থেকে হয়েছিল? একদম সঠিক মনে নেই, কিন্তু খুব ছোটবেলায় এবং সেটা আমার মনে আছে যে আমার বাবা ওই তখন আমরা খুব ছোট, তো মা ভাত খাইয়ে দিতেন এবং তখন ওই বাবা সঞ্চয়িতা থেকে বিভিন্ন কবিতা পড়তেন আর ওই গল্প বলার ছলে আর কি, যে ভাত খেতে চেয়ে আমি আর আমার ভাইকে একসাথে বসে মা ভাত খাওয়াতেন, মনে আছে আমার। আর ওই বাবা পাশে বসে ওই সঞ্চয়িতা থেকে দেবতার গ্রাস, 2 বিঘা জমি, পুরাতন ভৃত্য, ওই তিনটার কথা খুব মনে আছে পড়তেন। এবং তখন ওই ছোট বয়স, আমার তখন কত হবে, 6-7 বছর বয়স হবে, সেই বয়সে ওই কবিতার যে তার যে গভীরতা, সেটা বোঝার মতন আমার বয়স ছিল না, কিন্তু ওই কবিতার মধ্যে একটা কিন্তু গল্প ছিল। ওই সময় থেকে কিন্তু রবীন্দ্রনাথের সাথে পরিচয়, কিন্তু সেটা শুরুটা ওইভাবেই। তারপরে ক্রমশ যত জীবন গড়িয়েছে তত পরিচয় আরো নিবিড় হয়েছে আস্তে আস্তে। আপনি তো ছায়ানটে গান শিখেছিলেন, সেই শেখার প্রথম দিককার অভিজ্ঞতার কথা কিছু বলবেন? ছায়ানটে আমি ভর্তি হয়েছিলাম বোধহয় 1966 বা 67-এ। তখন ছায়ানট ছিল এখনকার যেটা অগ্রণী স্কুল আজিমপুরে। তো তখন প্রারম্ভিকে ভর্তি হলাম। আমাকে নিয়ে, কারণ আমার খুব শখ ছিল গানের। আমার ফুপু আর ফুপা ছিলেন, ওরা বললেন যে ওরা এখন এত শখ গান শেখার, তাহলে ওকে আমরা ভর্তি করি। কারণ ওরা, আমার ফুপু এবং তার মেয়ে, আমার ফুফাতো বোন, ওরা ছায়ানটের ছাত্রী ছিলেন। তো ওরাই খুব আগ্রহ করে নিয়ে গেলেন। যেটা আমার প্রথম মনে হয়েছে যে আমার খুব সংকোচ ছিল, কারণ আমি তখনই কিন্তু খুব লম্বা। হ্যাঁ, এবং আমার ক্লাসের অন্য যারা ছিল প্রারম্ভিকে সব ছোট ছোট, কিন্তু একই হয়তো ক্লাসে পড়ি, 5-6 এরকম সব পড়ে, কিন্তু ওরা এতটুকু আমি শুধু না, এই ঢ্যাঙ্গা লম্বা, সবার পেছনে বসতাম। তো ওইটা একটা আমার সংকোচের কারণ ছিল সেই বয়সে, যে এত বেশি লম্বা সবার থেকে। আর তখন সৌরভ ভাই ক্লাস নিতেন, মনে আছে, সৌরভ ভাইয়ের কাছে গান শিখেছিলাম। শান্তিনিকেতনের কথা কিছু বলুন, প্রথম যে কেমন বোধ করলেন সেই পরিবেশের সাথে? শান্তিনিকেতনে যখন প্রথম আমি ট্রেন থেকে নামলাম, তখনও শান্তিনিকেতন এখনকার মতন এত কিছু হয়নি। সেটা ছিল 75-এ। স্টেশনে নেমে দেখলাম যে কয়েকটা গরুর গাড়ি আর কিছু রিক্সা, এবং আমরা রিক্সায় উঠলাম। রিক্সা যাচ্ছে, পথ আর ফুরোয় না, চারপাশে একদম খোলা মাঠ, কয়েকটা কুড়ে ঘর, মানে পাকা বাড়িটারিও কম ছিল। তবে তখন ভাবছি যে, আর গরুর গাড়ি দেখে একটু ভয় পেয়ে গেছি, ভাবলাম যে এখানে কিভাবে থাকবো, কারণ আমি গেছি ঢাকা থেকে, মা গেছেন আমাকে পৌঁছে দিতে, কিন্তু মা চলে আসবেন আমাকে রেখে, সেটা একটা কাজ করছে। তারপর ওই রকম গ্রাম, আর তখনও মানে আমি যে উঠলাম যে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, সেটা ঠিক আশ্রমের ভেতরে না, বাইরে। আমি তখন আশ্রমের ভেতরে ঢুকিনি, এবং তখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাজে আর যাওয়ারও সুযোগ নেই। আমার খুব একটা সংশয় এবং ভয়, যে বাড়ি থেকে এত রকম প্রতিকূলতা পার হয়ে গেছি, এখন যদি ওখানে ভালো না লাগে, আমার তো আর ফেরার পথ নেই। কিন্তু সেটা একটা, কিন্তু পরের দিনই যখন আমি গেলাম সঙ্গীত ভবনে, গিয়ে দেখলাম যে ক্লাস হচ্ছে, এবং তখন কণিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রিন্সিপাল, ওকে প্রথম দেখলাম। তো ওইটা একটা ভীষণ ভালো লাগা, মানে খুব ভালো মানে অদ্ভুত একটা, মনে হচ্ছে স্বপ্নের জগতে ঢুকলাম, একটা আমার স্বপ্নের জগৎ, ড্রিম কাম ট্রু। তো ওনার সাথে উনি তো অফিসে যাওয়ার মাত্র বোধহয় অফিসে মানিকদা বলে একজন অফিস ছিলেন আর কি, অফিস অ্যাসিস্ট্যান্ট। উনি ওদিকে বলছেন যে, মোদি এই দুটি বাংলাদেশ থেকে এসছে। তো উনি সাথে সাথে ঘুরে আমাদের দিকে দেখলেন, দেখে বললেন যে, ও তোমরা বাংলাদেশ থেকে এসছো, সেই কিন্নর নন্দিত কণ্ঠ আর ওরকম দেখতে, মানে মনে হচ্ছে বা, মানে কি সত্যি না কি স্বপ্ন দেখছি, যে উনি একদম আমার সামনে দাঁড়ানো। খুব সুন্দরী ছিলেন। একটু তার আগে যদি আসি, সেটা হচ্ছে যে আপনাকে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় বুলবুল ললিতকলা একাডেমির কোর্স সংক্ষিপ্ত করা হয়েছিল, করতে বলা হয়েছিল। সংক্ষিপ্ত না, অসম্পূর্ণ থেকে গেল, কারণ আমি বুলবুল ললিতকলাতে ভর্তি হলাম 70-তে। আচ্ছা।
এক আতিক ভাইয়ের মানে কাছে। সেই অভিজ্ঞতাটা কেমন লাগলো যে কারণ আপনার অসম্পূর্ণ থেকে গেল সেই কোর্সটি তখন কিন্তু ওইটা মুক্তিযুদ্ধ হওয়ার কারণ কারণে? কারণ 70 তে ভর্তি হলাম, 70 থেকেই তো শুরু হয়ে গেছে এই মানে এই আন্দোলনটা। হুম, এবং তখনও মানে ক্লাস খুব রেগুলার কিছু সেরকম ভাবে প্রথম কিছুদিন হলো, তারপরেই শুরু হয়ে গেল একটা আন্দোলন। যখন ক্রমশ যত আম, যে, ঘন ঘন হচ্ছিল তত হুম। সবকিছু অনিয়মিত হয়ে যাচ্ছিল, এবং একটা একটা বোঝা যাচ্ছিল যে আলটিমেটলি কিছু একটা আলটিমেট একটা এন্ডিং এর দিকে যাচ্ছে। হুম, এবং হুম। 71-এ যখন গন্ডগোল শুরু হলো তখন কিন্তু আর মানে তখন আর গানটা মাথায় ছিল না। তখন বেঁচে থাকা, কোয়েশ্চেন অফ সেটাই। সারভাইভাল, যে হুম, হুম। এর মধ্যে বেঁচে থাকাটাই একটা ব্যাপার। গান মাথা থেকে বেরিয়ে গেছে। কারণ স্কুলে আচ্ছা, যাওয়া বন্ধ, বাড়িতে আচ্ছা। বন্দি, হ্যাঁ, হ্যাঁ। একটা অনিশ্চয়তা, কোন সময় কার কি হয়। হুম, এই যে একটা সাংঘাতিক একটা প্রতিদিনকার একটা অনিশ্চয়তা, মানে কালকে থাকবো কিনা, কি অবস্থায় থাকবো, খাবার থাকবে কিনা, বেঁচে থাকবো হ্যাঁ, কিনা, হ্যাঁ। এইটা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সূর্যোদয়ের সাথে সাথে তৈরি হতো যে কাল থাকবো কিনা। এই সময় না গান আর আর কিছুই তখন আর তখন না। খালি বেঁচে থাকাটাই আচ্ছা, প্রায়োরিটি আচ্ছা। হয়ে যায়। পরবর্তী প্রজন্মের কাছে আপনি আরো একটি স্কুল দিয়ে যাচ্ছেন। হুম। যেটা কিনা একটা বড় পাওয়া আমাদের কাছে। সেই সেই স্কুল প্রতিষ্ঠার ১ম দিককার কথা একটু জানতে চাচ্ছি। কি কি মাথায় ছিল স্কুলটাও তখন? মজার, কিন্তু স্কুল আমি তো কারণ তার আগে আমি ছায়ানটে গান শেখাতাম কিছুদিন, হুম, সঙ্গীত ভবন করেছিলাম হ্যাঁ। নিজেরা। তারপরে আমি 91-এ গেলাম শান্তিনিকেতনে। তো ওখানে গান শিখতে শিখতে মোর্দি বললেন যে ফিরে গিয়ে তুমি নিজের মতন করে একটা নিজের স্কুল করো। তারপরে এসে শুরু করলাম আমার বাড়িতে, তখন আর তো আলাদা হুম, করে শুরু হুম, করা, হুম। বাড়িতেই ৩-৪ দিন করে ক্লাস ছিল, ৫ জন স্টুডেন্ট নিয়ে শুরু করলাম। তো খুব ইন্টারেস্টিং, এবং তখন আমার ওইটা একটা মানে শুরু করার পরে একটা ওটা একটা অন্য রকমের একটা কি বলবো একটা নিজেকে দেখার যে ওই ছাত্রছাত্রীগুলি একটু একটু করে সেটাই। তৈরি হচ্ছে, তার ভেতরে সন্তানতুল্য। নিজের একটা প্রতিফলন আর কি। হ্যাঁ। হ্যাঁ, সেটা একটা খুব সুন্দর এক্সপেরিয়েন্স, ছাত্রছাত্রীদেরকে নিজের হাতে শুরু করা, যে এদেরকে আমি আমার মতন করে তৈরি করব। হুম। সেটা একটা খুব ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স। আপনি তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও হুম, করছেন। হুম। আ সেখানে শিক্ষকতার ১ম দিনের অভিজ্ঞতাটা কি ছিল? প্রথম যখন শেখাতে শুরু করলাম, ওরা তো অন্য সাবজেক্টের স্টুডেন্ট ছিল। হয়তো গানে একটু অ্যাপটিটিউড আছে বা ন্যাক আছে, যেজন্য তার প্রিলিমিনারি সাবসিডিয়ারি হিসেবে গান নিয়েছিল। হ্যাঁ। এবং তারা ওই আসতো একটা পিরিয়ড আর কি, আ আ একটা কোর্স করতে আসতো। সেখানে আম ভালোই ছিল, কিন্তু ওরা তো গানে ফুল টাইমার না। হুম। কারণ ওরা হয়তো পড়ছে ইকোনমিক্স বা পড়ছে ফিলোসফি, ওদের প্রায়োরিটি হচ্ছে সেটা। এটা একটা সাবসিডিয়ারি সাবজেক্ট, শখ আছে, আচ্ছা এসে ১টা ২টো গান শিখলাম। বন্যাদি, আপনার ছোটবেলার কিছু কাহিনী শুনতে চাচ্ছি, কিছু গল্প। আপনার ১ম স্কুলে যাওয়া স্মৃতির কথা মনে আছে? প্রথম স্কুলের কথা মনে আছে, সেটা একটা দুঃসহ স্মৃতি। কারণ আমাকে বোধহয় খুব ছোটবেলায় স্কুলে ভর্তি করা ছিল, এবং আমার এটা মনে আছে যে ভীষণ কাঁদতাম স্কুলে যেতে। মানে ভয়াবহ স্কুলে যাওয়ার অভিজ্ঞতা। আম এইখানে ঢাকাতে কোনো একটা আমার এত ছোট ছিলাম, স্কুলটার নাম ছিল বোধহয় ডন, ডন বলে একটা আচ্ছা, স্কুল। আচ্ছা। এই সেগুনবাগিচার দিকে কোথাও হবে। এখন বোধহয় আর নেই স্কুলটি। এবং সেই স্কুলের বিশাল উঁচু প্রাচীর ছিল। মানে ওই গেট দিয়ে ঢোকার পরেই হুম, মনে হতো হুম। আমাকে বন্দি করে ফেলা হচ্ছে, আর বের হওয়া যাবে না। এবং ওই স্কুলের বাচ্চাদেরকে ওই হাতের মধ্যে স্কেল দিয়ে নাক মারতো। পড়লে, হ্যাঁ, তখন বোধহয় এটা খুব কমন ছিল হ্যাঁ। হাতের মধ্যে ওইটা আমার একটা দারুণ আতঙ্কের ব্যাপার ছিল। আমার মনে আছে আমার বাবার অফিস হুম, ছিল হুম। সেগুনবাগিচাতে। বাবা ইনকাম ট্যাক্সে ছিলেন। সেগুনবাগিচায় আমি বাবার সাথে অফিসে আসতাম। কারণ স্কুল টাইম বোধহয় একটু পরে ছিল। আচ্ছা, তারপরে বাবা স্কুল থেকে আবার আমাকে অফিস থেকে আমাকে স্কুলে স্কুলে পৌঁছে ড্রপ করতেন। দিতেন। হ্যাঁ। তো সেই অফিস থেকে স্কুলে আসা ওই পুরোটা রাস্তা আমি চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে আসতাম যে স্কুলে যাব না। আর আব্বার একটা ঘুষ ছিল হলো যে স্কুলের সামনে পেয়ারা কেটে, এখনো সেটা বোধহয় আছে স্কুলের সামনে, যে পেয়ারা কেটে নুন মরিচ লবণ দিয়ে, দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। সেটা ছিল ঘুষ, যে স্কুলে গেলে এটা একটা পাবে। পেয়ারা। হুম, হুম। নিজেকে যখন ১ম শাড়ি পরা অবস্থায় দেখলেন, আয়নার সামনে কেমন লেগেছিল? আমার মামা চাকরিতে ঢুকে বোধহয় আমাকে ৳৩০ দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছিলেন। মনে আছে একটা। তখন তখন পাকিস্তান, হ্যাঁ। একটা তাঁতের শাড়ি। তখন এখানে খুব বড় শাড়ির দোকান ছিল পাবনা স্টোর স্টেডিয়ামে। আচ্ছা, আচ্ছা। এখন আর সেগুলো নেই।
সেই বহুদিন আগের কথা। সেই পাবনা স্টোরে গেছিলাম শাড়ি কিনতে, এটাও মনে আছে যে আমার জন্য একটা স্পেশাল শাড়ি কেনা হবে, সেজন্য পাবনা বাহ! স্টোরে গিয়ে একটা শাড়ি কিনেছিলাম। কমলা কিনেছিলেন। রঙের শাড়িটা ছিল, জরির চেক, আচ্ছা, আচ্ছা। মামার টাকায় কেনা। সিনেমার কথা মনে আছে? প্রথম কোন সিনেমা দেখেছিলেন হলে গিয়ে? হুম। প্রথম সিনেমা দেখেছিলাম হলে গিয়ে আমরা তখন, আমার বাবা চাকরি সূত্রে রংপুরে ছিলেন এবং তখন সিনেমা আম্মার সাথে গেছি, কিন্তু সেই সব সিনেমার কথা আমার মনে নেই। একটার কথা মনে আছে, তখন আমি বুঝতামও না, সিনেমার আচ্ছা, গল্পগুলি ফলো করতে পারতাম না। একটা খালি মনে আছে, শ্যামলী বলে একটা সিনেমা, সেটা মনে আছে এই কারণে যে মেয়েটি ছিল বোবা নায়িকা। আচ্ছা, সে যে কে নায়িকা এখন আর আমি বলতে পারবো না, কিন্তু নায়িকা বোবা ছিল। আচ্ছা, আচ্ছা। আর সেই বোবা মেয়েটির মানে বিয়ে সংক্রান্ত একটা কিছু হচ্ছে, মানে বিয়ে হচ্ছিল, ইতিমধ্যে বর পাল্টে গেল কি বউ পাল্টে গেল, এরকম একটা কিছু, এবং মেয়েটি বোবা, সেইটা আমাকে এখনো হন্ট করে। তারপরে তো বড় হওয়ার পরে তো প্রচুর সিনেমা দেখি। এখন তো সিনেমা এখন আর দেখি না ইনফ্যাক্ট, কিন্তু ওই যে কলেজে পড়ার সময়টায় শান্তিনিকেতনে কোন সিনেমা এসে বাসি হতে পারতো না। যেই দিন সিনেমা হলে লাগতো, এবং আমাদের একটা রিক্সাওয়ালা ছিল, রাজু দা তার নাম, সে সাথে সাথে খবর দিত, দিদি নতুন বই লেগেছে, আচ্ছা, নতুন বই লেগেছে, মানে নতুন সিনেমা। হ্যাঁ। ব্যাস, সেটা মানে অখাদ্য হোক খাদ্য হোক, আমরা চললাম দেখতে। আচ্ছা, রোজগারের কথা মনে আছে? জীবনে কবে প্রথম কতটুকু কি পরিমাণ রোজগার করেছিলেন? হ্যাঁ, সেটা মনে আছে। আহ, উম, সেই রোজগার হচ্ছে আমার স্কলারশিপ, ক্লাস 5 এ বৃত্তি পেয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। বৃত্তি পেয়েছিলাম এবং বৃত্তির টাকা বোধহয় কয়েক মাসের একসাথে করে 25 টাকা পেয়েছিলাম। অনেক টাকা, 25 টাকা। হ্যাঁ, আরো মনে আছে এই কারণে যে টাকা তো আমাকে দিয়ে মানে অফিসে ডেকে নিল বড় আপার ঘরে সই করে টাকা তুললাম। এবার লজ্জায় জিজ্ঞেস করতে পারছি না যে এটা কোন মাসের টাকা কি। বাড়িতে এসে যখন আব্বাকে বলছি যে আমার স্কলারশিপের টাকা পাইছে, আব্বা জিজ্ঞেস করে কয় মাসের স্কলারশিপ এটা? 25 টাকা তো তখন অনেক টাকা। কয় মাসের স্কলারশিপ, কত টাকা করে স্কলারশিপ পেয়েছে? কিছুই আমি আর বলতে পারি না। কিছুই আমি জিজ্ঞাসা করিনি, জাস্ট খুব লজ্জায় সই করে টাকাটা নিলাম। এমন কি কোনো ঘটনা আছে যা ছোটবেলার যার চিন্তা করলে আপনার ১ম এই মনে হয় যে এরকম একটি মজার ঘটনা ঘটেছিল বাবা-মাকে নিয়ে? ছোটবেলায় একবার জন্ডিস হয়েছিল। জন্ডিস। তখন না রংপুরে থাকি আমরা, এবং তখন একটা অদ্ভুত চিকিৎসা ব্যবস্থা ছিল। জন্ডিস হচ্ছে কাজেই খাওয়ার না, কোনো কিছু খাওয়ার না। বার্লি আচ্ছা। আর গ্লুকোজ আর বোধহয় জাম্বুরার রস, এই ছিল পথ্য। ভাত-টাত না। তারপরে দুপুরবেলা মনে আছে যে আম্মারা খেয়ে-দেয়ে শুয়ে পড়েছে, তখন আমি ওই জন্ডিসের মধ্যে চুরি করে বাকের ঘরে ঢুকে, মিটসেফ ছিল আমাদের সময়। মিটসেফ ছিল জালের, আমাদের খাবার থাকতো। তখন তো আর ফ্রিজ-ট্রিজ ছিল না। মিটসেফের মধ্যে খাওয়ার পরে আমাদের যা খাবার সেটা মিটসেফে, আমি মিটসেফ খুলে থালা নিয়ে হাঁড়ির থেকে হাত দিয়ে ভাত তুলে, আর বোধহয় মাছ ছিল, নিয়ে সেই মাছ দিয়ে পাকের ঘরে বসে বসে খাচ্ছি। আর সেই চুরিটা ধরা পড়ে গেল। আমার অসুস্থতার জন্য নানু এসেছিলেন। আচ্ছা। নানু এসে দেখে কান্না, যে ওরে খোদা, সে এত তার ভাতের যে সে চুরি করে ভাত খাচ্ছে মিটসেফ থেকে। তো সে তখন আম্মা খুব মানে মনে আছে যে আম্মা ভীষণ কষ্ট, মানে খেতে পারছে না, তোমার ডাক্তারের কাছে যাওয়া হলো যে খাবার দেওয়া যায় কিনা ওকে। তারপরে ওই ঘটনার পরেই তো আমাকে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত দেওয়া হলো। আপনার গানের প্রশংসা এমন কি শুনেছেন যেটা আপনাকে এখন অনুপ্রাণিত করে, সেই প্রশংসা বাণী? বেশ কয়েক বছর আগে আমি কলকাতার থেকে একটু দূরে, চন্দননগর বা ওইরকম কোথাও একটা, বারাসাত, কলকাতার আউটস্কার্টে একটা জায়গায় গান করতে গেছি। তো গান শেষ করার পরে এক বৃদ্ধা ভদ্রমহিলা, বেশ বয়স, এই 70, লেট 70s বা 80, আর্লি 80s হবেন, এসে হঠাৎ আমার হাত জড়িয়ে ধরে বলছেন যে আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তা আমি ভাবলাম যে কি? বললেন যে আমার সম্প্রতি পুত্র বিয়োগ হয়েছে। তা আমার একমাত্র পুত্র, আমি অসম্ভব একটা মানে আমি কিছুতেই মানে আমি একদম ভেঙে গেছিলাম, বেরোতে পারছিলাম না। তো রবীন্দ্রনাথের গান তোমার গলায় আমাকে শক্তি দিয়েছে। আমি সারাক্ষণ এখন তোমার গান শুনি, রবীন্দ্রনাথের গান শুনি, এবং আমি সেই ওই শোক থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয়েছে যে এইটা আমার জন্য খুব একটা কাউন্সিলিং এর কাজ করেছে। সেইটা খুব মানে একটা ভালো লাগা কাজ করেছিল সেটা শুনে। বাংলাদেশ ভারত দুদেশ থেকেই আপনার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম বেরিয়েছে।
এই বেরোনোর প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম যে অ্যালবাম বেরিয়েছিল বাংলাদেশ থেকে প্রথম বা অ্যালবাম ভারতে? বাংলাদেশ থেকে বেরিয়েছে। প্রথম অ্যালবাম কি সেটা নাম ভুলে গেছি। কিন্তু তখন সারগাম বলে একটা কোম্পানি ছিল। সারগাম থেকে বেরোলো। হুম, উম এবং সারগামের ওই ছেলেটি বাদল বলে ওর নাম ছিল ছেলেটির। ও বাসায় আসলো। তখন আমার মাত্র আমার ১ম সন্তান মেয়ে হয়েছে। মেয়ের ১ বছরও হয়নি। তো ওরা একদিন বাসায় ফোন করলো যে, "আমরা একটু বাসায় আসতে চাই।" তো বাসায় আসলে সে বলল, "আমরা আপনার একটা সিডি করে" রবীন্দ্রসঙ্গীতের একটা সিডি করবে হুম, মানে হুম, ওইটা আনথিঙ্কেবল ছিল তখনও। হ্যাঁ, এখন তো সবাই সিডি মানে হ্যাঁ, সিডি না ক্যাসেট। ক্যাসেট, তখন হ্যাঁ, তখন তো রবীন্দ্রসঙ্গীতের হ্যাঁ, আবার ক্যাসেট কোথায়? কার ছিল? তো যাই হোক খুব আমি এক্সাইটেড যে ওরা এসছে। আর সবচেয়ে বড় কথা যে ওরা পয়সা খরচ করে সিডি বের সেটাই। করছে। মানে আমাকে কোনো পয়সা খরচ করতে হচ্ছে না। তারপরে ওরা বলল যে, "আপনি গান ঠিক করেন ৮-১০ টা গান। তারপরে আমরা উম আ বের করব আরকি।" কে মিউজিক করবে? পান্না দাস বলে ওদের এক ভদ্রলোক ছিলেন। সে মিউজিক করবে। তো আমি সারারাত ঘুমালাম না যে আমার নিজের একটা ক্যাসেট বের হবে। সেটাই। তবে নিজে যেসব গানগুলি তখন খুব হিট হয়েছিল, হুম, হুম, এই যে আ এসব দিন রাতিতে দূরে কোথায় দূরে, দূরে, তারপরে আজ জ্যোৎস্না রাতে, হুম। তারপরে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। এইসব গানগুলো তো ছিলই। প্লাস আমার ফেভারিট গান-টান দিয়ে মানে পরের দিন সকালে উঠে আমার লিস্ট পাক্কা। কি করব না করব, হ্যাঁ। তো খুব এক্সাইটিং ছিল ১ম ক্যাসেট করাটা। সেটাই। আপনার জীবনে রন্ধ্রে, রন্ধ্রে মিশে আছে রবীন্দ্রনাথ, এটা আমরা সকলেই জানি। কিন্তু সেটা কবে অনুভব করলেন যে রবীন্দ্রনাথই আপনার জীবনের পাথেয় হিসেবে দাঁড়িয়ে যাবে? যেকোনো সংকটে, সমস্যায় যখন মনে হচ্ছে আমি আর মানে পেরোতে হুম, পারছি না, আটকে গেছি একটা কোথাও, তখন রবীন্দ্রনাথের গানটা উত্তরণে সাহায্য করেছে। বিশেষ করে আমার মাঝে অনেকগুলি আমার ভাই চলে গেল হুম। ২০০০ সালে। তখন ওটা দ্যাট ওয়াজ মানে ওইটা একটা পিরিয়ড ছিল। মুহুর্দি চলে গেলেন ২০০০ সালে। ওটা একটা তখন রবীন্দ্রনাথের গান ছিল বলেই বোধহয় এটা কাটাতে পেরেছিলাম। সেটাই। হুম। এগুলি নানা জীবনের বিভিন্ন চড়াই উতরাই, ওঠা পড়া, পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে যেতে, যেতে মানুষ আ উপলব্ধি করে যে রবীন্দ্রনাথ আছেন। রবীন্দ্রনাথ সেটাই। আমাদের উম সংকটে পাশে এসে দাঁড়িয়েছেন পাশে দাঁড়ান। সবসময়। মানে তার এই গান, কবিতা এগুলো আমাদেরকে অবলম্বন দেয় আরকি। হাত সেটাই। ধরে বের করে নিয়ে আসে। এই মুহূর্তে এক কোন গানটির কথা খুব মাথায় ঘুরছে? একটু ২ লাইন গাবেন কি? এই তুমি যে এইমাত্র বললে পারলে আরো ভালো লাগতো। আসলে আমাদের তো এখন এটার গানের অনুষ্ঠান সেটাই। তো নয়। অনুষ্ঠান কিন্তু আমাদের শেষ করে দিতে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু সবসময় আপনার গান আমাদের মাঝে বেঁচে থাকবে। আমরা সবসময় আপনার গান শুনতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও যেন আপনার গানগুলি ছড়িয়ে যাক। এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান খুব মনে পড়ছে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে, সুরে সুর মেলাতে। সত্যি বন্যা আপার সাথে গল্প আড্ডায় আমরা চলে এসেছি আমাদের শেষ বেলায়। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।